পার্টনারশিপ বিজনেসে পার্টনার হবে। তাহলে অ্যাকাউন্ট যে প্রেজেন্ট করবে, রেকর্ড করলে, ট্রানজেকশন ক্লাসিফাই করলে, সামারাইজ করলে, তারপর নেট রেজাল্ট তুমি প্রেজেন্ট করছো, কাকে প্রেজেন্ট করছো? স্টেক হোল্ডারকে। স্টেক হোল্ডার বলতে কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার হবে, ব্যাংক হবে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যাংক হবে, ব্যাংক স্টেক হোল্ডার। আর এমপ্লয়ি হবে, এমপ্লয়িও স্টেক হোল্ডার, কারণ এমপ্লয়ি স্যালারি পেয়ে থাকে। যার বিজনেসে কিছু না কিছু ইন্টারেস্ট আছে, বিজনেসের সাথে কিছু না কিছু ইন্টারেস্ট আছে, তাকে আমরা বলবো বিজনেসের স্টেক হোল্ডার। এমপ্লয়ির ইন্টারেস্ট আছে কি নেই? এমপ্লয়ি স্যালারি পেয়ে থাকে। এমপ্লয়ি যদি দেখে কোম্পানি ডুবে যাচ্ছে, সে তাহলে নতুন কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবে। তো তারও জানার অধিকার রয়েছে কি কোম্পানির যে ট্রানজেকশন হচ্ছে, তার যে নেট রেজাল্ট, প্রফিট হচ্ছে কি লস হচ্ছে, সেটা জানার অধিকার রয়েছে। তো এমপ্লয়িও কি হয়ে যাচ্ছে? স্টেক হোল্ডার, যার বিজনেসে কিছু না কিছু ইন্টারেস্ট রয়েছে। গভর্নমেন্ট স্টেক হোল্ডার হবে কি হবে না? গভর্নমেন্টও স্টেক হোল্ডার হবে। গভর্নমেন্ট কি পেয়ে থাকে? গভর্নমেন্টের কি ইন্টারেস্ট আছে বিজনেসে? ট্যাক্স। কাস্টমার তো বলেইছো। সোসাইটি অ্যাজ এ হোল, সোসাইটি অ্যাজ এ হোল ইন্টারেস্ট রয়েছে কি নেই বিজনেসে? আমি এক্সাম্পল দিতে পারি জিওর। জিওর এক্সাম্পলে কি আছে, আগে জিও আসার আগে কল চার্জ বেশি ছিল, তো আসার পরে কল চার্জ কমে গেছে, নেট যে প্যাক অ্যাফোর্ডেবল হয়ে গেছে। তো সোসাইটি অ্যাজ এ হোল বেনিফিটেড হচ্ছে কি হচ্ছে না? সোসাইটি অ্যাজ এ হোল বেনিফিটেড হচ্ছে। তাহলে কম্পিটিশন থাকলে ভালো কি কম্পিটিশন না থাকলে ভালো? কম্পিটিশন থাকলে ভালো, সেক্ষেত্রে বেটার সার্ভিস তুমি পাবে। যারা সার্ভিস দিচ্ছে তারা বেটার সার্ভিস দিতে চাইবে, কার থেকে? তার কম্পিটিটরের থেকে। তাহলে কম্পিটিশন থাকলে ভালো। তো তুমি একটা ইন্ডাস্ট্রির এক্সাম্পল দাও যেখানে কম্পিটিশন নেই। যে কোনো একটা সেক্টরের এক্সাম্পল দাও যেখানে কম্পিটিশন নেই, যেখানে মনোপলি আছে। মনোপলি মানে কি? একাই, একাই রাজ করছে, যেখানে কম্পিটিশন নেই। কি হতে পারে? রেলওয়ে সেক্টর। রেল সেক্টর, রেল কার হাতে আছে? গভর্নমেন্টের হাতে। রেল চাইলে আজকে ফিস বাড়াতে পারে, তুমি কিছু করতে পারবে? গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট চালাচ্ছে রেল, টিকিটের প্রাইস বাড়াতেও পারে। কিন্তু সেটা যদি প্রাইভেট সেক্টরের হাতে থাকে, কোনো জিনিস যদি প্রাইভেট সেক্টরের হাতে থাকে, কেউ যদি বেশি চার্জ করে, তাহলে তার কাছ থেকে কি তুমি নেবে সার্ভিস? অন্যের কাছ থেকে সার্ভিস নেবে। কিন্তু রেল, এটা একটা সেক্টর যেখানে গভর্নমেন্ট মনোপলি রেখেছে। ঠিক আছে? যদি ফিস বাড়ায়, তোমার অল্টারনেটিভ নেই। ফিস বলতে ট্রাভেলিং চার্জ, বেশি ফি দিয়েও তোমাকে যেতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং তাহলে বুঝতে পারলে যে ট্রানজেকশনকে রেকর্ড করতে হবে, ক্লাসিফাই করতে হবে, সামারাইজ করতে হবে, প্রেজেন্ট করতে হবে। স্টেক হোল্ডারকে, স্টেক হোল্ডার বলতে কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যাংক, বা লেন্ডারও বলতে পারো। লেন্ডার বলতে ব্যাংক বাদ দিয়ে যে কোনো, যে লেন্ড করে, টাকা দেয়, লেন্ডার। ঠিক আছে? ইনভেস্টর, যে তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছে, শেয়ার পারচেজ করে অনেকে, শেয়ারে ইনভেস্ট করে। তো কোম্পানির শেয়ার কেনে তো, জানো তো, কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে যে ইনভেস্ট করছে সে কি জানতে চাইবে যে বিজনেসের প্রফিট কি হয়েছে, কি সিচুয়েশনে চলছে, বিজনেসের কি অ্যাসেট রয়েছে না রয়েছে, সব জানতে চাইবে। তাহলে সেটা কার থ্রু দিয়ে পসিবল হবে? অ্যাকাউন্টিং এর থ্রু দিয়ে। অ্যাকাউন্টিং করলেই তো তুমি প্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে? তাহলে স্টেক হোল্ডারকে প্রেজেন্ট করতে হবে।
আচ্ছা, ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট বলতে তুমি তো প্রেজেন্ট করবে, একটা স্টেটমেন্টের থ্রুতে প্রেজেন্ট করবে, তার একটা কোনো স্ট্রাকচার থাকবে, কলাম থাকবে, রো থাকবে, সেই হিসাবে প্রেজেন্ট করবে। লাস্টে লিখেছি তুমি যে ট্রানজেকশনকে প্রেজেন্ট করছো তার একটা কোনো ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট লিখেছি, তার একটা কোনো স্ট্রাকচার থাকবে, যে এই বছর সেল এত হয়েছে, এই বছরের এক্সপেন্স এত, কলাম বানালাম, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট মানে কিন্তু এখানে আমি যখনই বলবো অ্যাকাউন্টসের ভাষায় স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কিন্তু যেমন ক্রিমিনাল কেসে কি যে স্টেটমেন্ট লিখো কালকে একে ও মার্ডার করেছে, এখানে কিন্তু স্টেটমেন্ট মানে এটা নয়, এখানে স্টেটমেন্টের মানে হলো যে একটা পার্টিকুলার স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে সেই ডেটাটাকে প্রেজেন্ট করবে, কলাম, রো, যেখানে তুমি সেল দেখাচ্ছ, পারচেস দেখাচ্ছ, কি কি খরচা দেখাচ্ছ, এই যে স্ট্রাকচার বানিয়ে প্রেজেন্ট করা, ওইটাই হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্টিং এর যে টেকনিক্যাল ডেফিনেশন রয়েছে, টেকনিক্যাল ডেফিনেশন রয়েছে সেটা এটা টেকনিক্যাল ডেফিনেশন, টেকনিক্যালি কি বলা হয়, কিন্তু লেমেন্স ল্যাঙ্গুয়েজে কি বলা হবে, লেমেন্স ল্যাঙ্গুয়েজে অ্যাকাউন্টিং বলতে তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করবে, কত ভালোভাবে তোমার, তুমি যা যা খরচা করেছো বা ইনকাম হয়েছে যার, সেটা কত ভালোভাবে প্রেজেন্ট করবে, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে, এটা লেমেন্স ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে টেকনিক্যাল ডেফিনেশন। সাপোজ তুমি ফাদারের কাছ থেকে 1000 নিয়েছো, 10,000 ফাদারের কাছ থেকে নিয়েছো, নেয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে, you have taken 10,000 from your father, ফাদারের কাছ থেকে নিয়েছো, and you have gone to Delhi for a tour, ট্যুরে গিয়েছো and incurred the following expenses, তাহলে বাবার কাছ থেকে 10,000 নিয়েছো, ঠিক আছে, আর ট্যুরে গিয়েছো দিল্লি, আর সেখানে এইসব খরচা করেছো, কি কি খরচা নিচে বলা হচ্ছে। সাপোজ প্রথমে তুমি খরচা করেছো ট্রাভেল করতে হবে, ট্রাভেলিং এক্সপেন্সে তোমার খরচা হচ্ছে সাপোজ 10,000 তো নিয়েছো ট্রাভেল করতে, যাতায়াতে সাপোজ 2,000 টাকা ধরে নাও, 2,000, আর ট্রাভেলের পরে ফুডে নিয়ে নাও, ফুডে ধরো 3,500 খরচা হয়েছে, স্টে করেছো, লজিং এক্সপেন্স ধরে নাও, লজিং এক্সপেন্স ধরে নাও 2 দিনে 2,000 টাকা ধরো, তাহলে কত হলো 7.5, আর একটা কিনে সাইড ভিজিটিং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছো, টাকা লাগবে, এন্ট্রি ফিতে লাগবে,
পার্কে গিয়েছো, বিভিন্ন জায়গায় ভিজিট করেছো, সাইট ভিজিটিং এ সাপোজ 7,500 2,000 টাকাই ধরো। আচ্ছা, এরপরে ধরো এন্টারটেনমেন্ট করেছো, এন্টারটেনমেন্ট কোনো জায়গাতে গিয়েছো, সেখানে মুভি দেখেছো হতে পারে, ঠিক আছে, 500 ধরে নাও, 500 কি 300 যে কোনো। আচ্ছা, তাহলে তোমার এইসব খরচা রয়েছে, তোমাকে এবার তোমার ফাদারকে প্রেজেন্ট করতে হবে এটাকে। তুমি কিভাবে প্রেজেন্ট করবে? প্রেজেন্ট, প্রেজেন্ট the expenses and balance amount to your father। তাহলে তোমার বাবাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে 10,000 যে দিলাম, সেটা কি করলে বলো, কিভাবে প্রেজেন্ট করবে? এবার অ্যাকাউন্টিংয়ে কি বলেছি, তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারো, কত যে দেখছে তোমার সেই প্রেজেন্টেশনটা, সে যেন ইজিলি বুঝতে পারে। যদি তার কাছে সেটা ইজিলি বোঝার সুবিধা হয়, তখনই তাকে বলে বেটার প্রেজেন্টেশন। তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, ওটাই হচ্ছে অ্যাকাউন্টিং লেম্যানস ল্যাঙ্গুয়েজে। প্রথমে তো রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং মানে এই যে তোমার খরচাগুলো হলো, একটু লিখে রাখতে হবে যে এই পারপাসে এত খরচা হয়েছে, প্লাস তোমাকে ইনভয়েসও তার সাথে রাখতে হবে। ইনভয়েস বলতে বিলের কথা বলা হচ্ছে। তুমি তো যে কোনো খরচা দেখিয়ে দিতে পারবে না, তার বিল কোথায়, ট্রাভেল করেছো যে 2,000 খরচা, তার ডকুমেন্ট কোথায়। ছোটোখাটো হয়তো যে পাচ্ছ না টোটোতে, সেটা আলাদা। 2,000 টাকার খরচাই যে পাবে না এমন তো নয়, 2,000-এর বিল তো থাকবে কিছু না কিছু। তো তোমাকে বিলের সাথে সাথে কিভাবে প্রেজেন্ট করবে সেটা দেখাতে হবে। তাহলে কিভাবে প্রেজেন্ট হবে? তাহলে তুমি কি করবে, তোমার বাবাকে প্রেজেন্ট করার জন্য তুমি একটা পেপার নেবে, A4 সাইজ, A4 সাইজ পেপার নেবে। A4 সাইজ পেপারে কি করবে, A4 সাইজ পেপারে A4 সাইজ পেপার নিয়ে তুমি কি লিখবে, যে হিসাব কিসের দিচ্ছ, হিসাব দিচ্ছ ট্যুরের, ট্যুরের দিচ্ছ কি দিচ্ছ না, ট্যুরে গিয়েছিলে তো, তো ট্যুরের হিসাব দিচ্ছ। ট্যুর এক্সপেন্সেস অ্যাকাউন্ট বানাতে পারো। আচ্ছা, এখানে এইভাবে না করে তোমাকে আরেকটু বেটার প্রেজেন্টেশন করতে হবে। কীভাবে লিখতে হবে, লিখতে হবে রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট। তোমার একদিক থেকে টাকা এসছে, আরেক দিক থেকে টাকা চলে গেছে, তুমি এইভাবে দেখাবে যে রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর এ ট্যুর। কিসের দেখাচ্ছ তুমি, ট্যুরের। একটা ট্যুরের তুমি রিসিভ পেমেন্ট দেখাচ্ছ, যে ট্যুরে তুমি গিয়েছিল, ট্যুর ব্র্যাকেটে দিল্লি। ঠিক আছে, তুমি তুমি বিভিন্ন পারপাসে টাকা নিতে পারো বাবার কাছ থেকে। তো তুমি যে হিসাবটা দেখাচ্ছ কি পারপাসে দেখাচ্ছ, তার তো একটা হেডিং থাকবে। তো আমি যদি এটা কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিই, তো তোমাকে তো ডিটেলে দেখাতে হবে যে এই পারপাসে নিয়েছি, হেডিং দেখাতে হবে ট্যুর পাসের পারপাসে নিয়েছো।
তো টাকা যেদিক থেকে আসছে এটাকে আমি ধরে নিলাম রিসিপ্ট। টাকা যে যে পারপাসে আসছে সেখানে আমরা লিখব রিসিপ্ট সাইডে। পেমেন্ট সাইডে আমরা লিখব কি কি পারপাসে আমি পেমেন্ট করেছি। তাহলে ফ্রম ফাদার রিসিপ্ট, রিসিপ্ট সাইডে ফাদারের কাছ থেকে এসেছে। ফাদারের কাছ থেকে কত এসেছে? 10,000 টাকা। আর কোনো জায়গা থেকে টাকা পেয়েছো কি? না। এরপরে বলো তোমার খরচা হয়েছে কি কি? ট্রাভেলিং, ট্রাভেলিং এ কত খরচা? 2,000। তারপর ফুডিং, তারপর লজিং এ কত খরচা? 2,000। তারপর সাইট ভিজিটিং কত? এন্টারটেনমেন্ট। তাহলে আমি পেয়েছি কত ফাদারের কাছ থেকে? 10,000। আমার হাতে কত আছে এখন? ক্যাশ ইন হ্যান্ড হাতে কত আছে এখন? 0। 0 কেন? 10,000 কি কমপ্লিট হয়ে গেছে? তাহলে আমার কাছে আর 500 আছে। তুমি তাহলে 500 টাকা কাকে ফেরত দেবে? রিটার্ন ফাদারকে, বা বলবেই যে 500 টাকা আর রয়েছে। তাহলে এটা তোমাকে প্রেজেন্ট করতে হবে A4 পেজে। সাথে সাথে কি দিতে হবে? ডকুমেন্ট দিতে হবে। 2,000 কমপ্লিট হয়ে গেছে। তাহলে তাহলে যে কোনো একটা কমিয়ে দেবে। এটা ধরো 3,000 করে দিলাম। এবার ঠিক আছে, এভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সাপোজ এটা তুমি তোমার ফাদারের এক্সাম্পল দিলাম, এইটাই তুমি ধরো নাও না কোনো কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছো, তাকে হিসাব দিতে হবে। কোথা, যে কোনো কোম্পানিতে কাজ করো, তোমাকে কোনো পারপাসে টাকা দিয়েছে, ঠিক আছে, তুমি তাহলে প্রেজেন্ট করতে পারবে ইজিলি কি কি পারপাসে খরচা হয়েছে। তাহলে এখান থেকে তোমার ইজিলি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, টাকা এসেছে ফাদারের কাছ থেকে 10,000, আর কোনো জায়গা থেকে আসেনি, আর এইসব পেমেন্ট হয়েছে, আর আমার হাতে ক্যাশ আছে 500 টাকা। তো তুমি কত লেম্যানের ল্যাঙ্গুয়েজে অ্যাকাউন্টিং বলতে কত ভালোভাবে প্রেজেন্ট করবে, ওটাই হচ্ছে অ্যাকাউন্টিং। কিন্তু টেকনিক্যাল ডেফিনেশনে তোমাকে বলা হচ্ছে যে প্রথমে রেকর্ড করো, তারপরে ক্লাসিফাই করো, তারপরে সেটা সামারাইজ করো, তারপরে তোমাকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট তো হবে না, প্রথমেই কি প্রেজেন্ট হয়ে যাবে? তার জন্য তোমাকে রেকর্ড করতে হবে, তার মানে এই খরচাগুলোকে লিখে রাখতে হবে, তার জন্য বিল সাপোর্টিং ডকুমেন্ট আছে। ক্লাসিফাই করো, ক্লাসিফাই বলতে এখানে ক্লাসিফাই হবে না, ক্লাসিফাই বলতে কোনো বিজনেসের ক্ষেত্রে ক্লাসিফাইয়ের কথা বলে দিচ্ছি। বিজনেসের ক্ষেত্রে কোনো কোনো ট্রানজেকশানে ইনকাম হতে পারে, কোনো কোনো ট্রানজেকশান খরচার হতে পারে। তোমাকে ক্লাসিফাই করতে হবে কোন ট্রানজেকশান ইনকামের, কোন ট্রানজেকশান এক্সপেন্সের, ওটাই ক্লাসিফাই। তারপর সামারাইজ করতে হবে। ধরো ট্রাভেলিং পারপাসে অনেকবার খরচা হয়েছে, তাহলে টোটাল ট্রাভেলিং এর কত খরচা, ওটা সামারাইজ। অনেকবার চা নিয়ে এসেছো সারা মাসে, তাহলে সারা মাসে চায়ের খরচা কত? সারা মাসে ধরো অনেকবার প্রিন্ট করিয়েছো, তাহলে সারা মাসে প্রিন্টিং চার্জেস কত পড়েছে প্রিন্ট করাতে, যে কোনো পারপাসে প্রিন্ট হতে পারে অফিসের। তো এগুলোকে বলা হচ্ছে একসাথে, যখন তুমি টোটাল করছো এটাকে বলা হচ্ছে সামারাইজ। তারপরে সেটাকে প্রেজেন্ট করা, এই যে প্রেজেন্ট, রেডি করে প্রেজেন্ট। ঠিক আছে, কিছু অ্যাকাউন্টিং টার্মস আমরা জেনে নেব।
তাহলে কোম্পানিতে ধর কোনো পারপাসে তুমি টাকা পেয়েছো, তাহলে ইজিলি প্রেজেন্ট করতে পারবে খরচা কীভাবে প্রেজেন্ট করতে হবে দেখিয়ে দিয়েছি। এখানে ফাদারের কাছ থেকে দেখিয়েছি, কোম্পানির ম্যানেজারের কাছ থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। এর সাথে সাথে তোমাকে কি অ্যাটাচ করতে হবে, এই যে A4 পেজের সাথে তোমাকে অ্যাটাচ করতে হবে প্রত্যেকটা বিল। তার মানে তোমাকে বিল সব গুছিয়ে রাখতে হবে, না তো বলবে তুমি কোথায় খরচা হয়নি লিখে দিয়েছো। তাহলে তোমাকে বিল নিতে হবে সব জায়গায়। তোমাকে যদি বলে যে জিএসটি যদি বিল নিতে চাও, যদি বিল নিতে চাও তাহলে কিন্তু জিএসটি দিয়ে লাগবে। যদি বিল না নাও তাহলে জিএসটি বিনা জিএসটিতে হয়ে যাবে। তাহলে তুমি কোনটা করবে? জিএসটি দিয়েই নেবে, কারণ তোমার কি দরকার, ডকুমেন্ট দরকার। কারণ তোমার কি দেখাতে হবে, যেখানে ডকুমেন্ট দেখানোর দরকার থাকবে, যেখানে ডকুমেন্ট দেখানোর দরকার থাকবে সেখানে তোমাকে জিএসটি দিয়েই দরকার হয় বেশি পড়বে নিতে হবে। কারণ না তো বলবে তুমি তো খরচা হয়নি, খরচা দেখাচ্ছ। বুঝতে পারলে? তোমাকে বলেছে জিএসটি দিয়ে নিলে, মানে বিল নিলে জিএসটি পড়বে 1000 টাকা পড়বে, যদি বিল না নাও তাহলে 800 টাকা পড়বে। তুমি কোনটা নেবে? তুমি 1000ই নেবে, কারণ তোমাকে যেহেতু বিল দেখাতে হবে। ঠিক আছে? কারণ তুমি যদি 800 করো তখন তোমার এদিকে 800 টাকা নিজের পকেট থেকে দিতে হতে পারে, কারণ এখানে তোমাকে শোকজ করতে হবে যে কি করে 800 টাকা খরচা হলো, তোমার তো বিল নেই সাপোজ। আচ্ছা, অ্যাকাউন্টিং টার্মস কিছু আছে, বিজনেস অ্যাকাউন্টিং এ কিছু টার্মস রয়েছে। প্রথম টার্ম হচ্ছে ক্যাপিটাল। कैपिटल की कैपिटल অ্যামাউন্ট, অ্যামাউন্ট ক্যাপিটাল দ্য অ্যামাউন্ট और এনি আদার অ্যাসেট, কোনো অ্যাসেটও হতে পারে। ক্যাপিটালে কি শুধুমাত্র অ্যামাউন্ট থাকে? যে কোনো অ্যাসেট হতে পারে, যে কোনো অ্যাসেট হতে পারে, এনি আদার অ্যাসেটস। এনি আদার অ্যাসেট উইথ হুইচ, যেটা দিয়ে বিজনেস কি করা হয়, স্টার্ট করা হয়। তাহলে ক্যাপিটাল তোমার অ্যামাউন্ট হতে পারে, যে কোনো টাকা হতে পারে, বা কোনো অ্যাসেটও হতে পারে যেটা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করছো। কেউ রয়েছে, সাপোজ তোমার তোমার বাড়ির ফার্নিচার রয়েছে, তুমি ভাবছো কি আমি একটা কি শপ খুলবো, কি শপ। সাপোজ তুমি কোনো একটা স্টেশনারি দোকান খুলবে সাপোজ, তো তোমার বাড়ির কিছু ফার্নিচার ছিল, তুমি নিয়ে গেছো, প্লাস টাকাও ইনভেস্ট করেছো। তাহলে কি শুধু টাকাটাই ক্যাপিটাল বলবে? যে অ্যাসেটটাকে কাজে লাগিয়েছো সেটাকেও ক্যাপিটাল হিসাবে ধরতে হবে। ঠিক আছে? অ্যামাউন্ট অর এনি আদার অ্যাসেট। তাহলে এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ মিস্টার এক্স started business with the following. কি কি দিয়ে স্টার্ট করেছে? ক্যাশ,
ক্যাশ দিয়ে স্টার্ট করেছে, ক্যাশ ধরো 1 লাখ দিয়ে স্টার্ট করেছে। হাউস হোল্ড ফার্নিচার, হাউস হোল্ড বাড়ির কিছু ফার্নিচার ছিল, সেটা নিয়ে গেছে সাপোজ 30,000। আর বাড়ির কি হতে পারে, বাড়ি থেকে কি নিয়ে আসে? বিজনেস স্টার্ট করতে গেলে ফার্নিচার থেকে ছাড়া আর কি নিয়ে স্টার্ট হতে পারে? বিল্ডিং দিয়ে, বাড়ির ধরো বিল্ডিং ছিল, সেটাতেই তুমি বিজনেস স্টার্ট করেছো। তো বিল্ডিং কো, বিল্ডিংকেও তুমি ক্যাপিটাল হিসাবে ধরবে, ক্যাপিটালের মধ্যে ধরবে। বিল্ডিং ধরো 2 লাখ টাকার একটা বিল্ডিং ছিল সাপোজ, কম অ্যামাউন্টের লিখছি। তাহলে তুমি টোটাল কত দিয়ে বিজনেস স্টার্ট করলে? 3,30,000। 40 না, এটা 1 লাখ বলেছে, এটা 30 বলেছি, 2 লাখ বলেছি। তাহলে কত দিয়ে স্টার্ট করলে বিজনেস? তোমার টোটাল ক্যাপিটাল কত? 3,30,000। তুমি এখানে বিজনেস স্টার্ট করেছো 3,30,000 দিয়ে। তাহলে ক্যাপিটাল বুঝে গেলে, ক্যাপিটাল বলতে কি বোঝায়? শুধু টাকাই নয়, অ্যাসেট, যে কোনো অ্যাসেট যেটা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করো, টোটাল ভ্যালুটাই ক্যাপিটাল। আচ্ছা, এটা ডেটার করার আগে, ডেটার করার আগে দেখে নাও প্রথমে প্রোমোটার বলি। প্রোমোটার, প্রোমোটার বলতে পারো বা বলতে পারো প্রোপাইটর, প্রোপাইটর। প্রোমোটার বা প্রোপাইটরকে, যে বিজনেস স্টার্ট করে তাকে বলা হয় প্রোপাইটর। তো প্রোমোটার, প্রোমোটার কার কেসে ইউজ হয়? প্রোমোটার কার কেসে ইউজ হয়? ইন কেস অফ কোম্পানি। কোম্পানি যদি তুমি শুরু করো তাহলে বলা হবে প্রোমোটার। কোম্পানি যদি, তুমি যদি কোম্পানি খোলো তাহলে তুমি হয়ে যাবে প্রোমোটার, ঠিক আছে? আর যদি, যদি প্রোপাইটরশিপ বিজনেস হয় তখন তুমি বিজনেস স্টার্ট করেছো তো বলা হবে প্রোপাইটর। ইন কেস অফ প্রোপাইটরশিপ বিজনেস, প্রোপাইটরশিপ বিজনেস, প্রোপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে কি বলা হবে? প্রোপাইটর। প্রোপাইটরশিপ বিজনেস মানে বোঝো তো? দোকানের লেখা থাক, দোকানে লেখা আছে দেখে নেবে রাস্তায়, প্রোপাইটর ড্যাশ, প্রোপাইটর ড্যাশ, যেখানে মালিক একাই, এটা তো কোনো কোম্পানি নয়, ঠিক আছে? প্রোপাইটর, প্রো লেখা থাকে। তো প্রোপাইটর বলতে যেখানে মালিক একাই, তো সেটাকে প্রোপাইটরশিপ বিজনেস বলা হচ্ছে। যে বিজনেস স্টার্ট করেছে সেই মালিককেই বলা হচ্ছে প্রোপাইটর, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যে স্টার্ট করেছিল তাকে প্রমোটার বলা হবে, ঠিক আছে? স্টার্ট করেছিল কোম্পানি, প্রমোটার। আচ্ছা, এরপরে এসে যাও ডেটার। ডেটার বলতে কি বোঝায়? আমরা কি পড়ছি, অ্যাকাউন্টিং টার্মস পড়ছি, কি কি টার্মস অ্যাকাউন্টিং এ ইউজ হয়ে থাকে। ডেটার্স বলতে যাকে তুমি ধারে সেল করো,
persons to whom you, अच्छा, to whom goods, to whom goods are sold on credit যাকে তুমি কি করেছো ধারে সেল করেছো অন ক্রেডিট মানে ধারে যে জানোনি লিখে নেবে পারসন ডেটরস তাহলে কাদের বলা হবে সেই সব পারসনকে বলা হবে যাকে তুমি ধারে সেল করেছো দ্যাট ইজ আমি তাহলে কি বলতে পারি দ্যাট ইজ যার কাছ থেকে তুমি টাকা পাবে ধারে সেল করেছো যার কাছ থেকে টাকা পাবে সেই কি হবে ডেটরস দ্যাট ইজ পারসন দ্যাট ইজ দ্য পারসন ফ্রম হুম যার কাছ থেকে মানি উড বি রিসিভড যার কাছ থেকে তুমি টাকা পাবে রিসিভ করবে টাকা বুঝতে পারলে যাকে ধারে সেল করবে সেই তাহলে ডেটরস হবে সেখানে ক্রেডিটার্স তাহলে এসে যাও ক্রেডিটার্স তাহলে এখানে কিভাবে লিখতে হবে পারসন ফ্রম হুম যার কাছ থেকে কি করেছো ক্রেডিটার্স বলতে ডেটরস এর উল্টো যার কাছ থেকে ধারে কিনেছো ফ্রম হুম গুডস আর পারচেজ যার কাছ থেকে গুডস ধারে পারচেজ করেছো ফ্রম হুম গুডস আর পারচেজড অন ক্রেডিট যার কাছ থেকে ধারে পারচেজ করেছো অন ক্রেডিট মানে ধারে ঠিক আছে তাহলে তাহলে আমি দ্যাট ইজ কি বলতে পারি যাকে আমাকে টাকা দিতে হবে দ্য পারসন দ্যাট ইজ পারসন টু হোম যাকে মানি উড বি পেড মানি উড বি পেড যাকে টাকা দিতে হবে তাহলে অ্যাকাউন্টিং এ দুটো টার্মস রয়েছে ডেটর ক্রেডিটর ডেটর বলতে যাকে ধারে সেল করেছো যার কাছ থেকে টাকা পাবে ক্রেডিটর বলতে যার কাছ থেকে ধারে পারচেজ করেছো যাকে টাকা দিতে হবে হুম সেই দুটো টার্ম জেনে নিয়েছো এরপর এর টার্মে এসে যাও পার্সন এখানে আমি বারবার পার্সন বলছি পার্সন বলতে কাদের বোঝাচ্ছে জেনারেলি তুমি পার্সন বলতে কাকে বোঝো পার্সন বলতে ব্যক্তিকে বোঝো যেমন পার্সন পার্সন বলতে তুমি ইন্ডিভিজুয়ালকে বোঝো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের এক্সাম্পল কি হবে ইন্ডিভিজুয়ালের এক্সাম্পল কি হবে রাম স্যাম এক্সাম্পল বলো আর ফিমেলের এক্সাম্পল বলো ফিমেলের নাম বলো হুম শ্রেয়া এটসেট্রা এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়ালকেও কি বলা হবে পার্সন বলা হবে ইন্ডিভিজুয়ালকে পার্সন বলা হবে এটা আমরা জানি কিন্তু পার্সন ইন্ডিভিজুয়ালকে ছাড়া যে অন্য কেউ বলা হয় সেটা কি জানো ইন্ডিভিজুয়ালকে তো আমরা পার্সন বলি ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কেউ যে পার্সন বলে অন্য আদার থিংস কেউ জানো পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্মকেও পার্সন বলা হবে ঠিক আছে কোম্পানিকেও কি বলা হবে পার্সন বলা হবে কোম্পানিকেও কি বলা হবে পার্সন বলা হবে আর কি আছে বলো যে কোনো অ্যাসোসিয়েশনকে যে কোনো অ্যাসোসিয়েশনকে
কি বলা হবে? পার্সন বলা হবে। যে কোনো অর্গানাইজেশনকে কি বলা হবে? পার্সন বলা হবে। ঠিক আছে, তাহলে যার সেপারেট এক্সিস্টেন্স থাকবে তাকে আমরা কি বলবো? পার্সন। তাহলে আইসিএ মিদনাপুর পার্সন কি পার্সন নয়? পার্সন। কলকাতা ইউনিভার্সিটি পার্সন কি পার্সন নয়? পার্সন। যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকে পার্সন বলা হবে। মিদনাপুর ফান ক্লাব পার্সন। যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকে পার্সন বলা হবে। তাহলে পার্সন দেখে নিয়েছো, আর একটা দেখে নাও, এটা শেষ। গুডস। গুডস, গুডস কি? যেটা নিয়ে তুমি বিজনেস করছো তাকেই বলা হবে গুডস। ইট ইজ those things, those things, it is those things with which you with which purchase and sales are made. আচ্ছা, এটা একটু ঘুরিয়ে লিখতে হবে। whose purchase and sales are made. গুডস হচ্ছে সেটাই যার তুমি পারচেজ সেল করছো। হুজ পারচেজ অ্যান্ড সেলস আর মেড। যে জিনিসের তুমি পারচেজ সেল করবে, পারচেজ করবে, সেল করবে, পারচেজ করবে, সেল করবে, তাকেই তোমার কাছে কি বলবে? তুমি গুডস বলবে। সেটাকেই তোমার কাছে তুমি গুডস বলবে। ঠিক আছে, তো তুমি যদি ফার্নিচারের বিজনেস করো তাহলে ফার্নিচার, ধরো প্লাস্টিকের ফার্নিচার কি কিনে বিক্রি করছো, কিনছো বিক্রি করছো, তাহলে প্লাস্টিকের ফার্নিচার তোমার কাছে হয়ে যাবে গুডস। তুমি যদি রাইসের বিজনেস করো, রাইস কিনছো বিক্রি করছো, রাইস হয়ে যাবে গুডস। যদি কম্পিউটারের বিজনেস করো, কম্পিউটার কিনছো বিক্রি করছো, তোমার কাছে হয়ে যাবে গুডস। তাহলে ইট ইজ দোজ থিংস হুজ পারচেজ অ্যান্ড সেলস আর মেড। যার পারচেজ সেল করছো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের রেকর্ডিং রয়েছে, শেয়ার করে দেবো।